আসসালামু আলাইকুম। আমরা আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের অ্যাকাউন্টিংয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির দেখতে দেখতে অনেকগুলো কিন্তু লেকচার কভার করে ফেলেছি এবং আশা করি তোমরা প্রিভিয়াস যে লেকচারগুলো রয়েছে সেগুলো দেখেছো এবং সেগুলোর সম্পর্কে তোমরা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। আমরা আমাদের পাঠ্য বইয়ের আজকে যে 5 এবং 6 নাম্বার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু সমাধান করতে যাচ্ছি। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং এখান থেকে ভালো একটা লার্নিং পেতে যাচ্ছ। সো আমরা আগের ক্লাসে একটু দেখি আমরা দেখতে দেখতে প্রায় দুতরফা দাখিলা পদ্ধতির একবারের শেষ প্রান্তে চলে এসেছি। এইটার মাধ্যমে হচ্ছে তোমাদের যে পাঠ্য বইয়ের যে দুইটা প্রশ্ন রয়েছে অর্থাৎ সবগুলো প্রশ্নের কিন্তু আমরা পূর্ণাঙ্গ সমাধান করতে যাচ্ছি। সো আশা করি আজকের এই ক্লাসগুলো করার পরে এবং প্রিভিয়াসের যে ক্লাসগুলো ছিল সেগুলো সব সিরিজগুলো দেখার ফলে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারের যত কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের একবারে পানির মতো সহজ লাগবে এবং এই চ্যাপ্টারের কোনো প্রশ্নে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। সো আমরা চলো 5 নাম্বার যে প্রশ্নটা রয়েছে তোমাদের বইয়ের পানামা সন্স সম্পর্কে সেই প্রশ্নটা একটু পড়ি এবং এটার সমাধান আমরা দেখতে যাই। সো আমাদের এখানে কি বলা হয়েছে, পানামা সন্স এর লেনদেন সমূহ দেওয়া আছে। 1 নম্বরে বলা হচ্ছে নগদে 5,50,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। এটা হচ্ছে জানুয়ারি 1-এর কাজ। জানুয়ারি 10-এ হচ্ছে পিয়ন্তি টেরার্সের নিকট বিক্রয় করা হয়েছে। একটা হচ্ছে নগদে বিক্রয়, আরেকজন হচ্ছে বাকিতে বিক্রয় এবং যার কাছে বিক্রি করা হচ্ছে তার নাম দেওয়া আছে। তারপরে হচ্ছে তোমার নগদে এত টাকার পণ্য 80,000 টাকার পণ্য কেনা হয়েছে এবং মালিক ব্যবসার জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন এনেছে এবং সর্বশেষ হচ্ছে ধারে বিক্রি করা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেছে। সো এই লেনদেনগুলো সম্পর্কিত ইনফরমেশন আমাদের কাছে দেওয়া রয়েছে। আমরা একটু কি করব, আমরা একটু আমাদের প্রশ্নটা দেখি। নিট দেনাদার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। নিট দেনাদার মানে হচ্ছে আমি মানুষের কাছে কত টাকা পাই, অর্থাৎ বাকিতে আমি বিক্রি করেছিলাম এবং বিক্রি করার পরে আমি মানুষের কাছে এখন বর্তমানে কত টাকা পাই, এটাকে বলা হচ্ছে নিট দেনাদার। সো আমি বাকিতে কত টাকার বিক্রি করেছি একটু দেখি। যদি বিক্রির ইনফরমেশন দেখি, এই একটা ইনফরমেশনই আমি এখানে পাচ্ছি। 10 তারিখে বাকিতে বিক্রি করেছি 1,20,000 টাকা। 1,20,000 টাকা হচ্ছে আমি বাকিতে বিক্রি করেছি এবং এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে 25 তারিখে এই যে 1,20,000 টাকা বিক্রি করেছিলাম এর মধ্যে 1,10,000 টাকা এখন আমি নগদে পেয়ে গিয়েছি। তাহলে 1,10,000 টাকা যদি নগদে পেয়ে যাই আমি এখন আর পাই কত টাকা, 10,000 টাকা। সো এটাকেই বলা হচ্ছে নিট দেনাদার। নিট দেনাদার মানে কি, বর্তমানে আমি হচ্ছে বিক্রয় বাবদ কত টাকা এখনো পাই। সো 1,20,000 টাকা বিক্রি করেছি, 1,10,000 টাকা তো পেয়ে গিয়েছি, তাহলে আমি এখন আর পাবো কত টাকা, 10,000 টাকা। সো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে খ নাম্বার যে প্রশ্নটা করা হয়েছে সেখানে কি দেখো, 1 থেকে 25 তারিখ লেনদেনগুলোর সমীকরণ ভিত্তিক কারণ দেখাও। সমীকরণ ভিত্তিক কারণ বলতে কি বোঝানো হচ্ছে, সমীকরণ কোনটা আমাদের হিসাব বিজ্ঞানের, A = L + OE, এটাই তো আমাদের হিসাব বিজ্ঞানের সমীকরণ, তাই তো? আমাদের এই যে হিসাব বিজ্ঞানের যে সমীকরণটা এটা কি হয়েছে, এটার কারণ দেখাইতে বলছে। কারণ বলতে কি বুঝাইছে, কোনটা বাড়ছে কোনটা কমছে, কেন বাড়ছে কেন কমছে, কেন বাড়ছে কেন কমছে, এটার কারণটা তোমাকে দেখাইতে বলছে। কি কোনগুলার, 1 থেকে 25 সব লেনদেনগুলো দেখাইতে বলছে। আচ্ছা আমি 1 তারিখে কি করছি দেখি। আমরা কিন্তু 1 তারিখে হচ্ছে নগদে পণ্য বিক্রয় করছি। পণ্য বিক্রয় করলে কি হয়, পণ্য বিক্রয় করলে কি হয় বলতো, আমরা একটু যদি দুইটা পক্ষ বের করি, একটা হচ্ছে নগদ টাকা, নগদ হিসাব, নগদ, আর একটা হচ্ছে বিক্রয়। বিক্রয় করলে কি হয়েছে, আয় বৃদ্ধি পাইছে। কি পাইছে, আয় বৃদ্ধি পাইছে। এবং নগদ করলে কি হয়েছে, নগদ করলে আমাদের সম্পদ বৃদ্ধি পাইছে। তাহলে আমরা কি করব, হিসাব সমীকরণে কি বলবো, হিসাব সমীকরণে হচ্ছে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং হিসাব সমীকরণে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। 30 নম্বর বলা হচ্ছে আমি একজনের কাছে বিক্রি করছি, বাকিতে বিক্রি করছি, তার নাম হচ্ছে পিয়ন্তি টেরার্স। বাকিতে বিক্রয় করার ফলে কি হয়েছে, বাকিতে বিক্রি করার ফলে আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব নামের সম্পদ বেড়েছে। দেনাদার বা প্রাপ্য হিসাব নামের যে সম্পদটা রয়েছে সেটা বেড়েছে এবং হচ্ছে আমরা কি করছি, আমাদের বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে। কি পেয়েছে, বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে। সো বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে এবং আরেকটা কি হয়েছে, এবং হচ্ছে আরেকটা দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে। সো দেনাদার বা প্রাপ্য হিসাব এটা একটা সম্পদ, তাহলে আমরা বলতে পারি A+ হয়েছে এবং বিক্রয় একটা আয়, আমরা বলতে পারি OE বৃদ্ধি পেয়েছে। সো এটাই হচ্ছে আমাদের কারণ। তারপরে হচ্ছে 10 নাম্বারটা যদি একটু দেখি, 10 নাম্বারে কি বলা হয়েছে দেখো, যে 10 নাম্বার আমরা দেখলাম, এখন হচ্ছে আমরা 18 নাম্বার দেখব। নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। পণ্য ক্রয় করা হইলে কি হয়, ব্যয় হয়। ব্যয় হইলে কি হয়,
মালিকানা সত্ত্ব হ্রাস পায় তাহলে আমরা বলবো ও ই হ্রাস পেয়েছে এবং ব্যয় মানে পণ্য ক্রয়ের ফলে আমাদের কি হয়েছে, নগদে টাকা চলে গেছে, নগদান হিসাব হ্রাস পেয়েছে, আমরা বলবো সম্পদ হ্রাস পেয়েছে, অর্থাৎ এ মাইনাস হয়েছে এবং আরেকটা কি হয়েছে, একটা হচ্ছে এ মাইনাস আরেকটা হচ্ছে আমাদের ও ই মাইনাস হয়েছে। তারপরে হচ্ছে আমরা একটু 20 নাম্বারটা দেখি। মালিক ব্যবসার জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনছে, যদি অতিরিক্ত মূলধন আনা হয় তাহলে ব্যবসায় কি হয়, নগদ টাকা বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, এ প্লাস হয়েছে এবং হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, ও ই বৃদ্ধি পেয়েছে। এবং তারপরে হচ্ছে কি দেখো, ধারে বিক্রয় বাবদ পাওনা এত টাকা পাওয়া গেল, তাহলে এখানে আমাদের কি হয়েছে, এক নাম্বার হচ্ছে আমি টাকা পেয়েছি, তাহলে নগদান হিসাব ডেবিট, আরেকটা হচ্ছে এই টাকাটা কোথা থেকে পেয়েছি, দেনাদারের কাছ থেকে পেয়েছি, দেনাদার তো এখন আর টাকা দিবে না, সো আমাদের দেনাদার নামের সম্পদটা কমে যাবে, অর্থাৎ দেনাদারের হিসাব হবে কি আমাদের ক্রেডিট, অর্থাৎ আমাদের কি হবে, একবার সম্পদ বৃদ্ধি পাবে, একবার হচ্ছে সম্পদ হ্রাস পাবে, এ প্লাস হবে এ মাইনাস হবে। সো আমাদের প্রশ্নের 1 এবং প্রশ্ন 2 এই দুইটা চলো একটু পূর্ণাঙ্গ সমাধান দুটো দেখে নিই। সো এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন, 1,20,000 টাকা 1,10,000 টাকা বাদ দেওয়ার পরে আমাদের ফাইনালি থাকতেছে 10,000 টাকা, যেটা কিনা হচ্ছে আমাদের নিট দেনাদার। দ্বিতীয় প্রশ্নটা কি দেখো, দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার হিসাবে দেখো, এই যে আমরা বলে দিয়েছি কোনটা বৃদ্ধি পেয়েছে, কেন সম্পদ বৃদ্ধি পেয়েছে, এখানে ও ই বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, ও ই বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে, এর জন্য হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। সো আমরা ডিটেলসে যেগুলো আলোচনা করেছি সেগুলি ফরম্যাট আকারে তোমাদের দেওয়া হয়েছে। আমরা একটু দেখি 3 নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে। জানুয়ারি 10 থেকে 30 তারিখের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তাই না? সো আমরা 1 থেকে কি করেছি 25 পর্যন্ত লেনদেনগুলো কিন্তু সমীকরণ ভিত্তিক কারণ দেখিয়েছি অটোমেটিক, এবং সেইখানে কিন্তু আমরা ডেবিট ক্রেডিট অটোমেটিক বের করেছি। এই যে দেখো, এই যে আমরা যখন এটা করলাম না, এই যে ডেবিট ক্রেডিট কিন্তু আমরা অটোমেটিক বের করতে বলেছি, সেম সেই জিনিসটাই কিন্তু আমাকে পরবর্তীতে আবার করতে বলেছে, কাইন্ড অফ সেম। সো এখানে হচ্ছে আমরা সংশ্লিষ্ট হিসাব বলে দিব ডেবিট আর হচ্ছে ক্রেডিট, কিন্তু আমাদের কি করতে বলছে, সবগুলা করতে বলে নাই, 10, 18, 20 এবং 25, অর্থাৎ আগের কোশ্চেনে যেটা করা হয়েছে সিমিলারলি সেম জিনিস কিন্তু আমাদের নেক্সট প্রশ্নেই করতে বলা হয়েছে। সো আশা করি প্রথম প্রশ্নটা পারছো, এটা নিয়ে তোমাদের খুব বেশি ঝামেলা হবে না। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু প্রশ্নগুলোর সমাধান করে ফেলতে পারলাম। আরেকটা করা যেতে পারে, এই যে তোমার এই যে প্রশ্নটা যেটা বলছে এটাকে আমাকে কিন্তু টেবুলার ছকে দেখাইতে বলে নাই। সো তোমরা যদি চাও এটাকে কিন্তু টেবুলার ছকেও দেখায় প্রুফ করতে পারো। সো গ নাম্বার প্রশ্নটা সেটা করলেও হবে। সো আমরা পরবর্তী প্রশ্নটা একটু যাই। 2 নাম্বার প্রশ্ন মানে হচ্ছে তোমাদের লাস্ট যে প্রশ্নটা রয়েছে এই লেকচারে 2 নাম্বার, অর্থাৎ তোমাদের বইয়ের যে 6 নাম্বার প্রশ্নটা আছে সেটা একটু দেখি। এখানে কি বলা হয়েছে, রিয়াদ এন্টারপ্রাইজ আর হচ্ছে আমাদের লেনদেনগুলো একটু দেখি। এখানে কি বলা হয়েছে দেখো, আমাদের 1 তারিখে হচ্ছে আমাদের মোট সম্পদ ছিল 5,50,000 টাকা, মোট দায় ছিল আমাদের 1,70,000 টাকা। এটা হচ্ছে 1 তারিখে, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় দেওয়া আছে। আমি সারা বছরে অতিরিক্ত মূলধন আনছি এত টাকা, উত্তোলন আনছি এত টাকা। তারপর হচ্ছে আমাদের সমাপনী নগদ, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, এগুলো কি সবই সম্পদ, তাই না? এই সম্পদ দেওয়া আছে কিছু, এবং হচ্ছে আমাদের দায় দেওয়া আছে ব্যাংক ঋণ এবং প্রদেয় হিসাব। অর্থাৎ আমাদের এখানে শেষে কিছু সম্পদ দেওয়া আছে, শেষে কিছু দায় দেওয়া আছে, সমাপনী সম্পদ এবং সমাপনী দায় দেওয়া আছে, এবং হচ্ছে আমাদের উত্তোলন এবং মূলধনের পরিমাণ দেওয়া আছে, এবং ব্যবসায়ের শুরুতে প্রারম্ভিক মূলধনের কথা, প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় দেওয়া আছে। সো আমরা বুঝতে পারতেছি অটোমেটিক হয়তো ওরা কি চাচ্ছে, ওরা আমাকে আলটিমেটলি আমাদেরকে কি করতে বলবে, আলটিমেটলি আমাদেরকে এই যে লাভ ক্ষতির পরিমাণটা বের করতে বলবে। এবং এই ধরনের ম্যাথ কিন্তু আমরা শুরুর দিকে আমরা যখন কনসেপচুয়াল বিষয়পত্র জেনে সেগুলো কিন্তু সলভ করেছি। সো আমরা একটু দেখি আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে। আমাদের প্রথম প্রশ্ন বলছে প্রারম্ভিক মূলধন বের করতে। সো প্রারম্ভিক মূলধন কিভাবে বের করব, আমরা জানি ফর্মুলা জানি, আমাদের প্রারম্ভিক সম্পদ থেকে আমাদের প্রারম্ভিক দায় বাদ দিতে হবে। আমাদের প্রারম্ভিক সম্পদ রয়েছে 5,55,000 টাকা, 5,50,000 টাকা, প্রারম্ভিক দায় রয়েছে 1,70,000 টাকা। তাহলে 5,50,000 থেকে যদি 1,70,000 আমরা বাদ দেই তাহলে আমরা কি পাবো, 5,50,000 থেকে 1,70,000 বাদ দিলে আমরা পাবো 3,80,000 টাকা, যেটা কিনা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। আশা করি খুবই সোজা একটা প্রশ্ন এবং তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা যদি একটু দেখি, সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। কি করো, সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। সমাপনী মূলধন সিমিলারলি বের করতে হবে, প্রারম্ভিক মূলধন যেমন সমাপনী মূলধন তেমন, কিন্তু আমাদের ডাটাগুলো কোনগুলো লাগবে, সমাপনীগুলো লাগবে। সো আমাদের প্রারম্ভিক সম্পদ মানে সমাপনী সম্পদ এবং সমাপনী দায় লাগবে। সো সমাপনী সম্পদের হিসাবটা আলাদাভাবে দেওয়া নাই, বাট প্রত্যেকটা সম্পদ আলাদা আলাদা হিসাব দেওয়া আছে। তাহলে সবগুলো যদি আমি যোগ করে আমি তাহলে টোটাল প্রারম্ভিক সম্পদ পাবো, আর এই যে দায়গুলো রয়েছে সবগুলো যোগ করলে প্রারম্ভিক দায় পাবো, মানে সমাপনী দায় পাবো। সো সমাপনী সম্পদ আছে কি, নগদ, আসবাবপত্র, প্রাপ্য হিসাব এবং হচ্ছে আমাদের মজুত পণ্য। এই 4টা হচ্ছে সম্পদ
সম্পদ হিসাবে যোগ করতে হবে এবং দায় হিসাবে 60,000 আর 55,000 অর্থাৎ ব্যাংক ঋণ এবং প্রদেয় হিসাবটা যোগ করতে হবে। তাহলে এই দুইটা যোগ করে দুইটার যে ডিফারেন্সটা সেটাই হবে কি আমাদের সমাপনী মূলধন। এই যে দেখো আমরা কি করেছি, সমাপনী মোট সম্পদ হিসাবে যতগুলো সম্পদ রয়েছে সেগুলো আমরা যোগ করে পেয়েছি আমরা 5,85,000 টাকা এবং সমাপনী মোট দায় হিসাবে কি রয়েছে, ব্যাংক ঋণ এবং হচ্ছে প্রদেয় হিসাব রয়েছে, এই দুইটা যোগ করে আমরা 1,15,000 টাকা পেয়েছি। তাহলে আমাদের সমাপনী মূলধন কি, সমাপনী মোট সম্পদ থেকে মোট দায় অর্থাৎ 5,85,000 টাকা থেকে 1,15,000 টাকা আমরা বাদ দিব। 5,85,000 টাকা থেকে 1,15,000 টাকা বাদ দিলে হবে কত, 4,70,000 টাকা। এটাই হচ্ছে আমাদের সমাপনী মূলধন। তাহলে আমরা সমাপনী সম্পদ পাইলাম ক নাম্বার, মানে প্রারম্ভিক মূলধন পাইলাম ক নাম্বার প্রশ্নে এবং সমাপনী মূলধন পাইলাম খ নাম্বার প্রশ্নে। এখন আমরা দেখি গ নাম্বার প্রশ্নে আমাদের কি বলছে। গ নাম্বার প্রশ্নে হচ্ছে প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন এত টাকা এবং এত টাকা। আচ্ছা, এটা আমরা বের করলাম। এখন হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন ধরতে হবে। প্রারম্ভিক মূলধন বলে দিছে কত টাকা, প্রারম্ভিক মূলধন বলে দিছে 5,55,000 টাকা এবং হচ্ছে আমাদের সমাপনী মূলধন বলে দিছে 6,85,000 টাকা। এটা যদি হয় তাহলে হচ্ছে আমাদের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে। সো আমরা লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় কিভাবে করব, আমরা ফর্মুলাটা জানি। আমরা সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করব, এটা থেকে বাদ দিব আমরা হচ্ছে প্রারম্ভিক মূলধন মাইনাস হচ্ছে অতিরিক্ত মূলধন। এখন অতিরিক্ত মূলধন এবং হচ্ছে আমাদের উত্তোলনের অ্যামাউন্ট কিন্তু এখানে দেওয়া আছে এবং হচ্ছে আমাদের এইটা ধরে অর্থাৎ প্রারম্ভিক মূলধন ধরতে হবে 5,50,000 টাকা এবং হচ্ছে সমাপনী মূলধন ধরতে হবে 6,85,000 টাকা। এইটা ধরে আমার ম্যাথটা করতে হবে। সো আমরা একটু ফর্মুলায় চলে যাই ম্যাথের। এই যে দেখো প্রশ্ন অনুযায়ী আমাদের সমাপনী মূলধন দেওয়া আছে 5,85,000 টাকা, প্রারম্ভিক মূলধন দেওয়া আছে 5,55,000 টাকা, প্রশ্নে উত্তোলন দেওয়া আছে 40,000 টাকা আমরা যোগ করেছি, অতিরিক্ত মূলধন দেওয়া আছে 50,000 টাকা আমরা যোগ করেছি। এই পাশের যোগফল আর এই পাশের যোগফল আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। এখানে আসতেছে 7,25,000 টাকা, এখানে আসতেছে 6 লক্ষ টাকা। তাহলে দুই পাশের ডিফারেন্স কত, 1,25,000 টাকা। তাহলে আমরা খুব সহজেই আমরা প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কত হয়েছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। ওকে, তাহলে এরই মাধ্যমে আমরা কি করলাম, এই আমাদের যে দুতরফা দাখিলা পদ্ধতির যতগুলো বইয়ের প্রশ্ন ছিল, যত এমসিকিউ ছিল, যত থিওরিটিক্যাল আলোচনা ছিল, এর মাধ্যমে কিন্তু তোমাদের হোল চ্যাপ্টারের সব বিষয়বস্তু কিন্তু কভার হয়ে যাচ্ছে। এখন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো তোমাদের একটু ফোকাস রাখা উচিত। যেমন হচ্ছে তোমরা দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতিগুলো সম্পর্কে জানবা, যেটা কিনা তোমাদের পাঠ্য বইয়ের 28 এবং 29 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা একটু এগুলা পড়বা। তাছাড়া তোমরা ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় আমরা তো ক্লাসের মাধ্যমে শিখেছি, তোমাদের বইটাও পড়া ইম্পর্টেন্ট। সো আমরা যদি বইয়ের 30 নম্বর পৃষ্ঠাটা দেখো, এটা সম্পর্কে কিন্তু ডিটেলস ধারণা পাবা। আমরা হিসাব চক্র সম্পর্কে জেনেছি, এটা তোমাদের পাঠ্য বইয়ের 33 নম্বর পৃষ্ঠায় কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করা আছে। একতরফা দাখিলা পদ্ধতির কি কি সীমাবদ্ধতা রয়েছে যেগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার পাঠ্য বইয়ের 34 নম্বর পৃষ্ঠায় কিন্তু তোমরা পেয়ে যাবা। তাছাড়া হচ্ছে তোমাদের কার্যপত্র বা ওয়ার্কশিট সম্পর্কে তোমরা একটা নিউ কনসেপ্ট, এটা সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়া আছে তোমাদের বইতে, এটা সম্পর্কেও তোমরা জানতে পারো, 34 নম্বর পৃষ্ঠায় দেওয়া রয়েছে। এরই মাধ্যমে আমরা কি করলাম, আমরা আমাদের যে এই যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা সব কিছু কিন্তু কভার করলাম। আশা করছি পরবর্তী লেকচারগুলোতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা কি করবা, এই যে যেভাবে আমাদের ক্লাসের সাথে এতক্ষণ যুক্ত ছিলা, তোমরা চাইলে আমাদের যে অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচটা রয়েছে, তোমরা আমাদের এইখানে এনরোল হয়ে যেতে পারো। এনরোল হলে কি পাবা, এই ক্লাসের বাইরে গিয়েও আরো অনেক কোশ্চেন আমরা কিন্তু সমাধান করব, গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের ধরে তোমাদের শিখাবো। সো এর জন্য কি করতে হবে, এজন্য আমাদের কিন্তু এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে হবে। এখানে তোমাদের যেভাবে প্রবলেম সলভ করা হবে, অনেক মনিটরিং করা হবে, তোমরা নিয়মিত আমাদের এখানে এক্সাম দিতে পারবা, যার ফলে তোমাদের কিন্তু লার্নিং যে প্রোগ্রেসটা এটা কিন্তু 100% এনশিওর হবে। সো আশা করি তোমরা আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবে, আমাদের এই কোর্সের সাথে যুক্ত হবে এবং তোমাদের কোর্সের সাথে যুক্ত হওয়ার জন্য তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো অথবা আমাদের হটলাইনে কল দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি রেজওয়ান আহমেদ ফাহিম তোমাদের এখান থেকে বিদায় নিচ্ছি।